দেখুন, বিষয় হচ্ছে করোনা সংক্রমণকে নিয়ে এই রাজ্য সরকারের সঠিক দৃষ্টিকোণ কোনটা সেটাই এখনো রাজ্য সরকার ঠিক করতে পারে। মুখ্যমন্ত্রী হঠাৎ 31শে জুলাই পর্যন্ত লকডাউন ডেকে দিলেন। তো লকডাউনের মানেটা কি? দুনিয়ার সব খোলা, শুধু পরীক্ষা বন্ধ। এর বাইরে কিছু পরিবর্তন হয়েছে লকডাউনে? যিনি লকডাউন 31শে জুলাই পর্যন্ত করলেন, তিনি কোন যুক্তিতে 1 জুলাই থেকে মেট্রো রেল খোলার জন্য রেল মন্ত্রকের কাছে আবেদন জমা দিলেন? অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাজ এবং কথা দুটোর মধ্যেই পরস্পর বিরোধ দেখা যাচ্ছে। অতএব এই রাজ্যে করোনা সংক্রমণকে মোকাবেলা করবার জন্য কোনো সুস্পষ্ট নীতি বা কোনো সুস্পষ্ট গাইডলাইন এই সরকার এতদিনে ঠিক করতে পারেনি। তার কারণ সরকার নিজের যে মানসিক প্রচেষ্টা বা সরকারি উদ্যমকে শুধুমাত্র সংক্রমণ লুকোনো, মৃতদেহ লুকোনো আর সব কিছু কম করিয়ে দেখানোর কাজেই সবটা মন এবং প্রচেষ্টাকে খরচা করেছে, যার জন্যই আসল কাজের কাজ কিছুই এই সরকার করে উঠতে পারে। সরকারের কোনো দিশা নেই। লকডাউন খোলা হলো, সেখানে বাস মালিকদের সাথে কোনো বাসের ভাড়া রফা না করে খোলা হলো, যার জন্য নিত্যদিন দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। শেষ পর্যন্ত চাপের কাছে মাথা নত করে সরকার 15,000 টাকা করে প্রত্যেক বাস মালিককে ভর্তুকি দেবেন, প্রতি বাস প্রতি মাসিক 15,000 টাকা ঘোষণা করল। মাসিক 15,000 টাকা ক্ষতিপূরণ মানে প্রত্যেক দিনে 500 টাকা, অর্থাৎ কন্ডাক্টর ড্রাইভারের জল খাবারের খরচাও হবে না। বাসের ক্ষতিপূরণ তো দূরের কথা, কন্ডাক্টর ড্রাইভারের জল খাবারের খরচা উঠবে না, প্রত্যেক দিন 500 টাকা। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে ছেলে খেলা করা হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, প্রাইভেট বাস তো নিশ্চয়ই ভাড়া নিয়ে বিতর্ক আছে, তাই কম আছে। সরকারি বাস গেল কোথায়? সরকারি বাস রাস্তায় এত কম কেন? এ প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে আমি করতে চাই। তেমনি এই সরকারের দিশা নেই তার আরেকটি প্রমাণ আপনি দেখুন। এই সরকারের শিক্ষামন্ত্রী পরিষ্কার বললেন, বাড়তি কোনো টাকা স্কুল কর্তৃপক্ষ নিতে পারবে না। শিক্ষামন্ত্রীকে বুড়ো আঙুল দেখিয়ে দিলেন স্কুল কর্তৃপক্ষ। শিক্ষামন্ত্রীর বক্তব্যের কোনো মান্যতা মিলল না। মুখ্যমন্ত্রী বললেন তারও কোনো মান্যতা নেই। স্কুলগুলো ফিস তো বর্ধিত নিচ্ছেই, তার সাথে সাথে ক্যারিকুলাম অ্যাক্টিভিটির নামে যে পরিষেবাগুলো স্কুল দেয়নি সেই পরিষেবার পয়সা নেওয়া হচ্ছে। স্কুলের স্টুডেন্টকে খাবার সরবরাহ করার কোনো প্রশ্নই নেই, অথচ ভোজনের নামে পয়সা নেওয়া হচ্ছে। বাস পরিষেবা, স্কুল বাস পরিষেবা এই লকডাউন পিরিয়ডে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিছু স্কুল পরিষেবা নিচ্ছে বাস পরিষেবার নাম করে। এর তো লুট চলছে। স্কুল ছাত্র ছাত্রীদের অভিভাবকদের লুট চলছে। মুখ্যমন্ত্রী বলার পরেও কাজ হয় না, শিক্ষামন্ত্রী বলার পরেও কাজ হয় না। তার মানেটা কি? তার মানে এই বলাটা শুধুমাত্র কি ধোঁকা দেওয়ার জন্য বলা হচ্ছে? এ প্রশ্ন আমি মুখ্যমন্ত্রীকে করতে চাই। কত টাকা কাটমানি তৃণমূল কংগ্রেস স্কুলগুলোর কাছ থেকে নিয়েছে
আজকে প্রশ্ন প্রত্যেকটি অভিভাবকের মনে ঘুরছে, নইলে সরাসরি যেখানে হাসপাতালের বিরুদ্ধে, বেসরকারি হসপিটালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বললেন যদি করোনা রোগীকে ভর্তি না করে হসপিটালের লাইসেন্স কেড়ে নেব, কেন স্কুলগুলো এই জালিয়াতি করা, জবরদস্তি অধিক পয়সা নেওয়ার জন্য তাদের লাইসেন্সকে কেন বাতিল করা হবে না? তাই মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করছি, যদি কাটমানি তৃণমূল নিয়ে থাকে তো আলাদা, আমি আবেদন করছি যে অবিলম্বে এই জাতীয় কিছু স্কুলের লাইসেন্সকে বাতিল করুন। কারণ সরকারের ওপরে টপকে স্কুল চলছে, এর থেকে বোঝা যাচ্ছে সরকারের ওজন কতটা। আমরা আরেকটা জিনিস দেখছি যে ইতিমধ্যে চলছে, চাঁদ নিয়ে পুরোপুরি লুট চলছে ত্রাণ। আর সেই ত্রাণ নিয়ে যখন বিজেপি কিছু বলছে, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন যে আমফান তুফানের ত্রাণে যারা দলবাজি করবে, ত্রাণ নয়ছয় করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমফান তুফানের ত্রাণের কথা বলে খাদ্যমন্ত্রী ওর দপ্তরের লুটটাকে ধামাচাপা দিতে চাইছে। এ যেন সুরির সাক্ষী মাতাল, যিনি কদিন আগেও রেশন দোকানে হাহাকার তৈরি করিয়ে দিয়েছিলেন, মোদিজির পাঠানো চাল গমকে লুট করালেন, সাধারণ মানুষ চাল গম পেল না। যে খাদ্যমন্ত্রীকে অপসারণ করা দরকার ছিল, সেই খাদ্যমন্ত্রী এখন খাদ্য দপ্তর বাদ দিয়ে আমফান তুফানের ত্রাণ নিয়ে চিৎকার করছে। আর যারা ত্রাণ পাচ্ছে না তাদের উপরে মিথ্যা মামলা নয় হামলা হচ্ছে। সন্দেশখালীতে গতকাল আমাদের কার্যকর্তাদের উপর হামলা হয়েছে, 5 জন কার্যকর্তা আজকে তৃণমূলের হামলায় হসপিটালাইজড হয়েছে। এবং যারা হসপিটালাইজড হচ্ছে অদ্ভুত ভাবে, যারা অত্যাচারিত তাদের বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এইভাবে সত্যকে ধামাচাপা দেওয়া যাবে না। আজকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলছে তৃণমূল পার্টি তো কত ত্রাণ করছে, একটা কম্পিটিশন হোক। জ্যোতিপ্রিয় মল্লিককে আমি বলছি যে যবে থেকে লকডাউন শুরু হয়েছে তবে থেকে আজ পর্যন্ত কলকাতার রাস্তায় ধর্মতলা একটা কম্পিটিশন তো তৈরি করুন, ত্রাণের ছবি দিয়ে কম্পিটিশন, মিডিয়াতে ওঠা ছবি দিয়ে কম্পিটিশন হোক তৃণমূল আর বিজেপির। তাতে দেখুন কজন তৃণমূল কংগ্রেসের নেতা ত্রাণ করতে বেরিয়েছে আর কজন বিজেপির নেতা, বিজেপির এমপি এমএলএ ত্রাণ করতে বেরিয়েছে। তাহলেই বোঝা যাবে আপনারা তো বিজেপিকে ত্রাণ করতে দেননি। আপনারা তো আমাদের এমপিকে জোর করে ঘরের মধ্যে বন্দি করে রেখেছেন। আপনারা তো আমার দলের সভাপতি, তাকেও ত্রাণ করতে আমফান তুফান পরিদর্শন করতে দেননি। জায়গায় জায়গায় আমাদের পার্টির নেতাদের আটকেছে। তারপরেও যত পরিমাণে আমরা ত্রাণ করেছি, তৃণমূলের সঙ্গে যদি পার্সেন্টেজে দাঁড়ায় 2% তৃণমূল ত্রাণ করেনি। আপনার অবস্থা, জ্যোতিপ্রিয় মল্লিক প্রেসে বলছে সে মাথায় প্লাস্টিক, মুখে প্লাস্টিক, সারা গায়ে প্লাস্টিক, পুরোপুরি একদম পিপিই দিয়ে মুড়ে ফেলেছেন নিজেকে। আর আমাদের দেখুন, বিজেপি নেতাদের দেখুন, ফেস কভার ছাড়া আর কিচ্ছু নেই। অতএব যারা আপাত মস্তক প্লাস্টিক দিয়ে মুড়ে প্রেসে বড় বড় কথা বলে, তারা মানুষের কাছে গিয়ে ত্রাণ করবে? এই কথা মানুষ বিশ্বাস করে। সেই কারণের জন্য গোটা পার্টিটা চোর। আর যদি জ্যোতিপ্রিয় মল্লিক বলছে কোনো ত্রাণ নিয়ে দুর্নীতি হয়নি, যদি দুর্নীতি নাই হতো তাহলে মুখ্যমন্ত্রী যারা ত্রাণ পেয়েছে তাদের নাম বিডিও অফিসে টানাতে বলতো না। আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, কারা ত্রাণ পেয়েছে তাদের নাম শুধু টানালে চলবে না,
যারা জনচাপে ত্রাণ ফেরত দিতে বাধ্য হচ্ছে তাদের নামও বিডিও অফিসে টানাতে হবে এবং তাদের যারা ত্রাণ পাইয়ে দিয়েছে সেই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক কি ব্যবস্থা নেওয়া হলো তাও টানাতে হবে এবং যারা ত্রাণ নিয়েছিল আজকে ফেরত দিতে বাধ্য হচ্ছে তাদের বিরুদ্ধে সরকার কি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে সেটাও জনগণকে জানাতে হবে। ত্রাণ যদি দলবাজি না হতো তাহলে মুখ্যমন্ত্রী বলতেন না পুলিশে আপনারা কমপ্লেন করুন, পরের দিন বুঝেছে কমপ্লেন করলে সব তো তৃণমূলের নেতা কর্মী ফাঁসবে, সেই কারণে ঘুরিয়ে দিয়েছে। পরের দিন বলছে না প্রমাণ ছাড়া তো করা যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে আমফান তুফানের ত্রাণ পঞ্চায়েতের মাধ্যমে দেওয়া যাবে না ক্ষতিগ্রস্তদের। মুখ্যমন্ত্রীর এই কথাতেই তো বোঝা যাচ্ছে পুরো চোরের সাম্রাজ্য করেছে পঞ্চায়েত। আর যে এলাকায় আমফান তুফান সেই এলাকায় প্রায় 90% এলাকা তৃণমূলের পঞ্চায়েতের দখলে। তার মানে সব চোর তৃণমূল কংগ্রেসের। এটা মুখ্যমন্ত্রী বলছে, আমরা কি বলবো? জ্যোতিপ্রিয় মল্লিক বড় বড় কথা বলবেন, মুখ্যমন্ত্রীর কথার বিরোধিতা করছে। মুখ্যমন্ত্রী বলছে পঞ্চায়েতের হাত দিয়ে ত্রাণ যাবে না, মানে তৃণমূলের লোকেরা খেয়ে ফেলবে। মুখ্যমন্ত্রীর আশঙ্কা সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক গলা ফাটালে কি হবে? রেশন দুর্নীতি যে আড়াল করতে চায় জ্যোতিপ্রিয় মল্লিক, যদি এখানে সুস্থ সরকার থাকতো, যদি এখানে সৎ সরকার থাকতো, তাহলে খাদ্য দপ্তরের তদন্ত হলে আজকে যাদের জেলে থাকার কথা তারা আমফান তুফান নিয়ে মুখ খুলে খাদ্য দপ্তরের দুর্নীতিকে আড়াল করবার চেষ্টা করছে। তাই আমি পরিষ্কার করে বলতে চাই, এই রাজ্যে একটা লুটের রাজত্ব চলছে। রাজ্যপাল যে কথা টুইট করেছে আমি মনে করি অত্যন্ত সঠিক, কিন্তু সমস্ত আধিকারিককেও আমি পুরো দায় দিতে রাজি নই। যে সমস্ত আধিকারিকরা বেআইনি কাজ করছে, সমস্ত আধিকারিক মন থেকে করছে এটা আমি বিশ্বাস করি না। কারণ তৃণমূলের রাজনৈতিক চাপের কাছে মাথা নত করে করতে বাধ্য হচ্ছে। রাজনৈতিক চাপ প্রশাসনে বাড়াবার জন্য মুখ্যমন্ত্রী এসডিও এবং বিডিও কেও তাদের রিপোর্ট লেখার দায়িত্ব মুখ্যমন্ত্রীর হাতে নিয়ে নিয়েছে। তার মানে আগামী 21 সালের নির্বাচনে যাদের বিডিও পর্যন্ত তৃণমূলের দাসানুদাস রূপে কাজ করে, সেই কারণের জন্য তাদেরও সিভি লেখার দায়িত্ব মুখ্যমন্ত্রীর হাতে নিয়েছে, যেটা সারা ভারতবর্ষে কোথাও নেই। এর নাম গণতন্ত্র। সংশ্লিষ্ট আমলারা কি করবে? যে সমস্ত আইএস আইপিএস অফিসাররা আছে তাদের কাজ কি? তাদের হাতে কোনো ক্ষমতা রইল না। বিডিও এসডিওদের নিয়ন্ত্রণ ক্ষমতা যদি সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে চলে আসে, তার মানে কি দাঁড়ালো? প্রশাসনের দলীয়করণ একেবারে নিচু পর্যন্ত মমতা ব্যানার্জি তৈরি করবার জন্য গতকাল আদেশ নয়, এ আদেশ পশ্চিম বাংলার পুরো প্রশাসনকে দলদাসে রূপান্তরিত করবার আদেশ নয়। সেই কারণে পুরো জোর তৃণমূল কংগ্রেসে ঢুকে রয়েছে। শুধুমাত্র কিছু আমলাকে পরীর বকরা করে বারবার তৃণমূল দায় থেকে মুক্তি হয়েছে। আমরা সে জিনিস হতে দেবো না। আমরা সেই কারণে বারবার দাবি জানাবো, অসাধু আমলারও যেমন শাস্তি চাই, তেমনি অসাধু আমলার ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা তৃণমূল চোরদেরও শাস্তি চাই। কিন্তু শাস্তি দেবে কে? এ তো কম্বলের লোম ভাস্তার মতো অবস্থা। মুখ্যমন্ত্রী শাস্তি দেবে কম্বলের লোম বাছার মতো অবস্থা। মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন কয়লাস বেসরকারীকরণ না হোক, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বেসরকারীকরণ হলে তো তৃণমূলের রোজগার কমে যাবে। কারণ যে লাগাতার কয়লা চুরি হচ্ছে, সরকারি প্রচেষ্টায়, সরকারি তত্ত্বাবধানে কোল স্মাগলিং এর একটা চেইন চলছে,
যার ভাগবাটোয়ারা তৃণমূল কংগ্রেস পর্যন্ত আসছে। যদি কয়লা বেসরকারীকরণ হয়ে যায়, রাজ্য সরকার লাভবান হবে, রাজ্যের ভাড়ারে পয়সা আসবে, কিন্তু তৃণমূলের ভাড়ারে পয়সা কমবে। কারণ বেসরকারীকরণ হলে অনিয়ন্ত্রিত কয়লা চুরি তৃণমূল আর করতে পারবে না। সেই কারণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে। আমরা এই চালাকি বুঝতে পারি, সেই কারণে আমরা মনে করি যে এই সরকারটা আপাদ মস্তক দুর্নীতির জালে জড়িয়ে রয়েছে। এই সরকারের দ্বারা কোভিড মহামারী নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যেখানে সারা দেশে আমরা যদি মৃত্যুর হার দেখি, পশ্চিম বাংলায় 3.9%, আমি কমিয়ে বললাম, ওদের সরকারি যে তৃণমূলের ভার্সন সেটা হচ্ছে 4.1%, আমি আরো কমিয়ে বললাম 2%, 3.9। সারা দেশে মৃত্যুর হার 3%। এই যে হার 3.9, এটা আসলে অনেক বেশি। যদি মৃতদেহ এদিক ওদিকে চালান না হতো, সঠিক মৃতদেহের সংখ্যাস্থ, এই পার্সেন্টেজ ডবলের উপরে হওয়ার কথা পশ্চিম বাংলা। তেমনি একইভাবে আমরা যদি রিকভারি রেট দেখি, সারা দেশে রিকভারি 58.13%, পশ্চিম বাংলায় রিকভারি 65%। অদ্ভুতভাবে সংখ্যাটা দেখুন। আমি এখানে প্রেস কনফারেন্স করে আপনাদের কাগজ দিয়ে বলেছিলাম যে পশ্চিম বাংলায় রিকভারি রেট সবচেয়ে কম, আর তারপরের দিন থেকে জল মেশানোর কাজ শুরু হয়ে গেছে। এই রাজ্যে রিকভারি রেট বেশি হওয়ার সবচেয়ে বড় কারণ এখানে র্যান্ডম স্যাম্পল টেস্টিং হচ্ছে না। অন্য রাজ্যে স্যাম্পল টেস্টিং র্যান্ডম হচ্ছে, এখানে স্যাম্পল টেস্টিং না হওয়ার কারণে সংক্রমণ ধরা পড়ছে না। আর সোজা পাটিগণিতের অঙ্ক বলে, সংক্রমণ যদি না বাড়ে রিকভারি রেট বাড়বে, এটা তো স্বাভাবিক। সেই ফর্মুলায় এখানে 65% তৃণমূল রিকভারি রেট দেখিয়ে চিৎকার করছে, কিন্তু যারা সংক্রমণকে গোপন করছে, সংক্রমণ যদি গোপন না হতো এই রিকভারি রেট আরো অনেক কমে যেত। আমি আপনাকে রাজস্থানের একটা সংখ্যা আমি দেখাচ্ছি। রাজস্থান সংক্রমণ 16,660, প্রায় পশ্চিম বাংলায় একই সংক্রমণ 16,100। অথচ এখানে দেখুন ডেথ রেট, রাজস্থানে 380, পশ্চিম বাংলায় 616। অর্থাৎ সংক্রমণ সমান, সেখানকার ডেথ রেট দেখুন। এখানে যদি সংক্রমণ সঠিক হতো, স্যাম্পল টেস্টিং যদি ঠিক হতো, তাহলে এই জাতীয় অবস্থা হতো না। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাবো, যদি আপনাদের সত্যিকারের চিকিৎসা ব্যবস্থা ঠিক থেকে থাকে, তাহলে হাসপাতালে মোবাইল নিয়ে ঢোকা যাবে না। কেন? যে কালা আদেশ আপনি দিয়েছেন, ডাক্তার মোবাইল নিয়ে হাসপাতালে ঢুকতে পারবে না, পেশেন্ট মোবাইল নিয়ে হাসপাতালে ঢুকতে পারবে না, পেশেন্ট পরিবার নিয়ে ঢুকতে পারবে না, হাসপাতালে কোনো নার্স বা স্টাফ মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। কেন মোবাইলের উপর নিষেধাজ্ঞা? পৃথিবীর কোনো হাসপাতালে মোবাইল নিয়ে ঢোকার নিষেধাজ্ঞা নেই। এখানে নিষেধাজ্ঞা হলো কেন? যখন এমআর বাঙুরে মৃতদেহ আর পেশেন্ট একসাথে সহাবস্থান করছে, তার ছবি বেরিয়ে গেছে। আরজিগড় হসপিটালে বিড়াল ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, এই ছবি যখন ভাইরাল হয়ে গিয়েছে, হাসপাতালে মৃতদেহের স্তূপ পড়ে আছে, সুপার চিঠি লিখেছে যাদবপুর পুলিশ স্টেশনের পুলিশ সুপারকে, পুলিশ ওসিকে, যে মৃতদেহের স্তূপ পড়ে রয়েছে নিয়ে যান।
এই ছবিগুলো বেরোনোর পরই হাসপাতালে মোবাইল নিষিদ্ধ করেছে এই সরকার। যদি মুখ্যমন্ত্রী সত্যিকারের ট্রান্সপারেন্সি চান, সততার উপর নির্ভর করে যদি ট্রিটমেন্ট করতে চান, তাহলে হাসপাতালে মোবাইল নিষিদ্ধর যে কালা আদেশ এই সরকার দিয়েছে অবিলম্বে তা প্রত্যাহার করুন। এটাই ভারতীয় জনতা পার্টির আপনার কাছে দাবি এবং আবেদন। কারণ এটা কখনো হতে পারে না, এটা ডাক্তারের স্বাধীনতা হস্তক্ষেপ, এটা রোগীর স্বাধীনতা হস্তক্ষেপ, রোগীর পরিবারের স্বাধীনতা হস্তক্ষেপের সামিল। ডাক্তারের সাথে রোগী যোগাযোগ করতে পারছে না, রোগী তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারছে না, যার জন্য আরজিকর হসপিটালে দেখলেন 15 দিন ধরে মা রয়েছে হসপিটালে, মেয়েও পড়ে ভর্তি। 15 দিন আগে মেয়ে মারা গেছে, 15 দিন পর খবর এলো যে মেয়ে মারা গেছে, ওর মা জানতে পারলো। কেন জানতে পারলো? মোবাইল ব্যবস্থাও নেই, আর হাসপাতালের কোনো সুপার বা অন্য যারা কেউ আছে তারা সংবাদ পরিবেশন করারও কেউ নেই। এটা সভ্যতার লক্ষণ যে 15 দিন আগে একটি মেয়ে মারা গেছে, 15 দিন ধরে হাসপাতালে পড়ে থাকার পর, বাইরে শুয়ে থাকার পর তার মা জানতে পারলো 15 দিন পর যে তার মেয়ে 15 দিন আগে মারা গেছে। পারে এর চেয়ে বড় অব্যবস্থার কিছু হতে পারে? স্বাস্থ্য ব্যবস্থা কত ভঙ্গুর, কলকাতার আরজিকর হাসপাতাল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সেই কারণে আমি মনে করি মোবাইল ব্যবস্থা চালু হলে অন্তত মোবাইলের মাধ্যমে সোশ্যাল ডিস্টেন্সকে মেনটেন করে হসপিটালের ডাক্তারের সাথে রোগীর পরিবার যোগাযোগ করতে পারবে, সুপার এবং অন্য হসপিটালের স্টাফদের সাথে যোগাযোগ করতে পারবে, রোগী তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারবে। কিন্তু এই অধিকারকে রাজ্যের সরকার কোনোভাবে হরণ করতে পারে না। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করছি, এই কালা মোবাইল হসপিটালের নিষিদ্ধর আদেশকে অবিলম্বে প্রত্যাহার করুন, মানবিকতার দিক খুলুন, আর মানবিকতার দৃষ্টিভঙ্গিতে পেশেন্টের দিকে, পেশেন্ট পরিবারের দিকে সহানুভূতিশীল হয়ে হাসপাতালের মোবাইল ব্যবহারের পুনরাদেশ আপনি দিন। এটাই আমাদের আপনার কাছে আবেদন। আমার শেষ বক্তব্য হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছে যে কিছু রাজনৈতিক দল করোনার সময়ও রাজনীতি করছে। যারা পেট্রোল ডিজেলের বৃদ্ধি নিয়ে রাস্তায় নেমেছে, আপনার পার্টি সহ, আপনার দোসর কংগ্রেস সিপিএম, সেটা আপনার চোখে পড়ছে না। ঘুরে ফিরে আপনার বিজেপির কথা মনে পড়ছে। তার কারণ বিজেপি সত্য কথা বলছে, কংগ্রেস সিপিএম তো আপনার তাবেদারি করছে, আপনার সহযোগিতা করছে। তৃণমূল কংগ্রেসের সরকারের ব্যর্থতাতে ওরা মৌন থাকছে, ইস্যুটাকে কেন্দ্রীয় সরকারের পেট্রোল ডিজেলে নিতে চায়। পেট্রোল ডিজেলের দাম 8 টাকা 9 টাকা বেড়েছে, তাতে চিৎকার শুরু হয়ে গেছে। কিন্তু এর আগে যখন পেট্রোল ডিজেলের দাম এর চেয়ে অনেক টাকা দিন প্রতি ক্রমাগত কমেছে, তখন তো কোনো পার্টির নেতাকে একবারও মোদিজি ধন্যবাদ, কেন্দ্রীয় সরকার ধন্যবাদ যে তেলের দাম কমে যাচ্ছে, পেট্রোল ডিজেলের দাম কমছে কথা বলতে আমরা তো শুনিনি। কিন্তু যেই বাড়তে শুরু করেছে চিৎকার, আমি প্রশ্ন করতে চাই সেই সমস্ত নেতাদের, আলু সহ শাকসবজির দাম কেন দ্বিগুণ হলো? কোন শাকসবজির দাম দ্বিগুণেরও বেশি হলো, কি কারণে হলো? আমফান তুফান তো মাত্র বাংলার মোট এলাকার 15% এলাকা দিয়ে গেছে, আর 15% এলাকারও 3 থেকে 4% এলাকা কোনো চাষযোগ্য এলাকা নয়। কলকাতা চাষযোগ্য এলাকা নয়, হাওড়ার অনেক স্থান চাষযোগ্য এলাকা নয়, টাউনের ওপর দিয়ে গেছে। যদি আমফান তুফানে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, কৃষিজ এলাকা 10 থেকে 11% এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের বাকি অংশের শস্য তো ক্ষতিগ্রস্ত হয়নি।
তাহলে এত বাড়ছে কেন দাম? 3 গুণ, 2 গুণ, 3 গুণ করে দাম বাড়ছে শাকসবজির। রাজ্য সরকার চোখে ঠুলি দিয়ে বসে আছে, মুখ্যমন্ত্রী গান্ধারী সেজে বসে আছে, দেখতে পান না? যারা পেট্রোল ডিজেল নিয়ে রাস্তায় নেমেছে তারা শাকসবজির মালা কেন তৃণমূল কংগ্রেসকে পড়াচ্ছে না? এই প্রশ্ন আমি করতে চাই। সেই কারণে কংগ্রেস সিপিএম এর উচিত যে শাকসবজির মালা তৃণমূল কংগ্রেসকে পড়ানো উচিত। কিন্তু কংগ্রেস সিপিএম শাকসবজির মালা মুখ্যমন্ত্রীর গলায় পড়াতে পারবে না। তার কারণ ওদের টিকি মুখ্যমন্ত্রীর কাছে বাধা আছে। ওরা তৃণমূলের ইশারার বাইরে কোনো কিছু করতে পারবে না। কংগ্রেস সিপিএম কে তৃণমূল কংগ্রেস তাদের দলীয়করণ করে নিয়েছে, প্রশাসনকে দলীয়করণ করে নিয়েছে। এখন বাকি আছে সংবাদ মাধ্যম। সেই কারণে বিভিন্ন পোর্টাল থেকে শুরু করে অন্যান্য সংবাদ মাধ্যমের উপর সরকারি চাপ হচ্ছে, তৃণমূল পার্টির চাপ বাড়ানো হচ্ছে যে মিডিয়ার স্বাধীনতাকে কি করে খর্ব করা যায়। গতকাল একটি পোর্টালের এগেইনস্টে মামলাও হয়েছিল। সেই মামলায় সুপ্রিম কোর্ট তাদেরকে জামিনও দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট তাদের রেহাই দিয়ে দিয়েছে। লাগাতার মিডিয়ার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যে প্রহার, এর থেকে বোঝা যাচ্ছে গণতন্ত্রের আর একটি প্রধান স্তম্ভকে তৃণমূল কংগ্রেস দুর্বল করতে চায়। দলীয়করণের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কুক্ষিগত করতে চায়। কিন্তু আমি মিডিয়ার প্রত্যেকটি হাউসকে ধন্যবাদ দেব, সাংবাদিক ভাই বোনদের ধন্যবাদ দেব যে এত আগ্রাসন নীতির মাঝখানে থেকেও মিডিয়া তার সততার ধর্মকে, খবর সরবরাহের ধর্মকে, সত্য প্রকাশের রাস্তা থেকে এক বিন্দু সরেনি। তাই আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে মিডিয়ার এই ভূমিকা অবশ্যই প্রশংসনীয়, আর এই ভূমিকাকে আমরা প্রশংসা করছি। কিন্তু আমরা তৃণমূলের এই যে নিপীড়ন নীতি, নির্যাতনের নীতি, গণতন্ত্রের কঠোরদের নীতি, এই নীতির বিরুদ্ধে আমরা লড়ে যাব। কোনো মামলা মোকদ্দমা, কোনো গ্রেপ্তার, কোনো হামলা বিজেপিকে আটকাতে পারবে না। কারণ সিপিএম ওই রাস্তায় হেঁটেছিল, সিপিএম এর বিনাশ হয়েছে, তৃণমূল এসছে। আপনাদেরও বিনাশ অবশ্যম্ভাবী, কারণ আপনারা সিপিএম এর রাস্তায় হাঁটতে শুরু করেছেন। বিজেপি ন্যায়ের রাস্তায় চলছে, ধর্মের রাস্তায় চলছে, সত্যের রাস্তায় চলছে, গণতন্ত্রের রাস্তায় চলছে। সেই কারণে বাংলার মানুষের আশীর্বাদ এখন বিজেপির পক্ষে। 8 মাসের জন্য আপনাদের এই জারি জুরি 8 মাস পরে তাসের ঘরের মতো ভেঙে পড়বে, এ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এইটুকুই আমার বলার আছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো আপনারা